আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। একদিন বাড়ল ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা। বিএনপির চাপে এই সিদ্ধান্ত দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু। প্রথম দিনে মনোনয়ন ফর্ম তুললেন 132 জন প্রার্থী। প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিদ্যমান কাঠামোতে নির্বাচনে অংশ নেবে না জামায়াত ইসলাম। হুঁশিয়ারি মিয়া গোলাম পরোয়ারের। জাতীয় স্বার্থে সব দলকে ছাড় দেওয়ার আহ্বান। যমুনা নদীর তীব্র ভাঙনে 1.5 মাসে বগুড়া সারিয়াকান্দি 2 কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসী। এবং হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কি ঐতিহাসিক বৈঠক। আলোচনা মাঝে রুশ প্রেসিডেন্টের সাথে ফোনালাপ। ত্রিপক্ষীয় বৈঠকের উদ্যোগ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। একদিন বাড়ানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময়। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একদিন বাড়ানো হয়েছে। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025-এর প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন। এর আগের ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল 18 আগস্ট আর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল 19 আগস্ট। এদিকে বিএনপির হাইকমান্ডের নির্দেশে ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানো হয়েছে বলে দাবি করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। রাতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন সংগঠনের নেতারা। বক্তব্য রাখবেন বাংলাদেশ যে আজকে মনোনয়নপত্র আমাদের উত্তোলনের শেষ দিন। বাংলাদেশ যে আজকে মনোনয়নপত্র আমাদের উত্তোলনের শেষ দিন ছিল, নোটিশ অনুযায়ী সেই নোটিশ অনুযায়ী আমরা দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী, তারা কিন্তু আজকে প্রার্থী 5 জন অধিক নিয়ে যাওয়া যাবে না। আমরা দেখেছি ক্ষেত্রে যত সময় যেমন ক্লাসে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় মনোনয়ন উত্তোলনের আমরা ডেট দেখেছি একদিন বাড়ানো হয়েছে এবং জমাদানের ডেটও একদিন বাড়ানো হয়েছে। নরমালি আমাদের তফসিল ঘোষণার পর মনোনয়ন উত্তোলনের জন্য সময় দেওয়া হয় 12 আগস্ট থেকে 18 আগস্ট। আমরা মনে করছি মনোনয়ন উত্তোলনের জন্য এটা যথেষ্ট সময় ছিল, কিন্তু আমরা শুনতে পেয়েছি এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্যানেল ঠিক করতে পারে না অন্তর্কোন্দলের কারণে, এবং অন্তর্কোন্দল সামলাতে না পেরে বিএনপির হাইকমান্ডের সাথে এখানে আমরা শুনতে পাচ্ছি যোগ সাজে এখানে টাইম বৃদ্ধি করা হয়েছে, কিন্তু আমাদের শিক্ষার্থীদের সাথে বা অন্য কোনো ছাত্র সংগঠনের সাথে এই বিষয়ে কোনো ধরনের বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত উপনীত হয়েছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সংগঠনের নেতারা বলেন, মব উস্কে দিয়ে ছাত্রদলের সমর্থকদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। তবে ডাকসু নির্বাচনে ছাত্রদল আছে বলেও জানান তারা। বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে বিদ্যমান পরিস্থিতি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে মব পরিস্থিতি, সেটিকে পুরোপুরি ভাবে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে এই নির্বাচন কোনোভাবে অবাধ ও অংশগ্রহণমূলক করা সম্ভব হবে না। এবং আমরা বারবার অবগত করেছি যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। আমরা এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের ব্যাপারে খুবই ইতিবাচক। আমরা চাই ডাকসু নির্বাচন একটি প্রকৃত ডাকসু নির্বাচন হোক, সে যে নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের
যারা ম্যান্ডেটকে ধারণ করে একজন প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হোক। এর আগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনে ছিল প্রার্থীদের উপচে পড়া ভিড়। এদিন মনোনয়ন দেন ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক সংসদের নেতারা। প্যানেল চূড়ান্ত করেছে ছাত্র শিবির। নিজেদের মধ্যে আলোচনা শেষে বাকিরাও দ্রুতই চূড়ান্ত প্যানেল ঘোষণা করবে। এদিকে নির্বাচনী পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনায় খুশির সম্ভাব্য প্রার্থীরা। তবে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন কেউ কেউ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন 2025-এর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে কেন্দ্রীয় সংসদে 46 জন এবং হল সংসদে 86 জন সহ মোট 132 জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। জাকসু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনে মোট ভোট 11,919 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের 3য় তলায় নির্বাচন কমিশন কার্যালয়ে জাকসুর মনোনয়নপত্র বিতরণ ও জমা কার্যক্রম উদ্বোধন করা হয়। একই সময় সংশ্লিষ্ট হলগুলোতে হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা নেওয়া শুরু হয়। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদ জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তবে প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিদ্যমান কাঠামোতে তারা নির্বাচনে অংশ নেবেন না বলে জানান তিনি। এটিএন বাংলার অনুষ্ঠান শুভরাত্রিতে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় জাতীয় স্বার্থে সব দলকে ছাড় দেওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরোয়ার। তরিক ইসলামের রিপোর্ট। রাজনীতির মাঠ কিছুটা হলো একটা মিশ্র অবস্থার মধ্যে রয়েছে। বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার জনপ্রিয় অনুষ্ঠান শুভরাত্রিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জামায়াত ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জনপ্রিয় উপস্থাপক হাসান আহমেদ চৌধুরী কিরণের উপস্থাপনায় উঠে আসে দেশের রাজনীতি, নির্বাচন ও সংস্কার বিষয়। তাদের পছন্দ অনুযায়ী তারা মতামত দেবে, তারা ভোট দেবে। এ সময় মিয়া গোলাম পরোয়ার জানান, জামায়াত ইসলামী বাংলাদেশ নির্বাচনমুখী দল। দেশ ও নির্বাচনের স্বার্থে সব দলকে ছাড় দেওয়ারও আহ্বান জানান তিনি। বিশেষ করে মেজর পার্টিগুলো যদি আরেকটু উদার, আরেকটু স্যাক্রিফাইস টেন্ডেন্সিতে চলে যেতে পারি, তা আমার মনে হয় যে কয়েকটা বড় ইস্যুতে আমরা একটু দূরে আছি, আমরা হয়তো ক্লোজ হয়ে যেতে পারি। কারণ এখন সময় আছে, আমাদের মধ্যে আলোচনার দরজা খোলা আছে। আমাদের মধ্যে যেসব বিষয়গুলো নিয়ে একটু ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, এটা আলোচনার সুযোগ যেহেতু রয়ে গেছে, সেই সুযোগ শেষ তো হয়ে যায়নি, সেটি কেন আমি হয়তো এই শঙ্কা প্রকাশ করতে যাব। অনুষ্ঠানের উপস্থাপক চৌধুরী হাসান আহমেদ কিরণের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরোয়ার জানান, দেশে আর 111-এর কোনো শঙ্কা নেই। যদি আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তি স্টেক হোল্ডার সিনসিয়ার থাকি, আধিপত্যবাদের কাছে মাথা নত না করি, দেশপ্রেম যদি থাকে, তাহলে ওই 1-11-র মতো কোনো শঙ্কা বাইরের কোন শক্তি আমাদেরকে ইন্টারাপ্ট করতে পারবে না বলে আমি মনে করি। ফ্যাসিবাদ রুখতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার কথা জানান উপস্থাপক হাসান আহমেদ চৌধুরী কিরণ। যে আবার যদি কোনো ফ্যাসিজম ফিরে আসে বা ফিরে আসার চেষ্টা করে, রাষ্ট্র ক্ষমতায় যে আসুক না কেন, আমাদের তরুণরা, আমাদের ছাত্র জনতারা কিন্তু আবার 15-16 বছর বসে থাকবে না। আগামী জাতীয় নির্বাচন যেটি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে, অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সকল দল ন্যায্যতার ভিত্তিতে তারা অংশগ্রহণ করে এই নির্বাচনমুখী একটা অবস্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের যে অগ্রযাত্রা, সে অগ্রযাত্রাকে অব্যাহত রাখবেন বলে মানুষের মধ্যে এখন শঙ্কিত হচ্ছে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক দল তাদের মধ্যে যদি দুর্নীতি বিরোধী অভিযানে আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তাকে পদায়ন করা হয়। একই সাথে বদলি করা হয়েছে সিলেটের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহারকে। সম্প্রতি পাথর লুটে ঘটনার পর স্থানীয় প্রশাসনে এই রদবদল করা হলো। যমুনা নদীর তীব্র ভাঙনে প্রতি বছরই বিলীন হয়ে যাচ্ছে লোকালয় সহ শত শত একর ফসলি জমি। নদীগর্ভে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা ও বাজার। গত 1.5 মাসে বগুড়া সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের প্রায় 2 কিলোমিটার এলাকা নদী গর্ভে হারিয়ে গেছে। সব হারিয়ে এলাকাবাসীর একটাই চাওয়া স্থায়ী বাঁধ নির্মাণের। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট। ভয়াবহ আকার ধারণ করেছে যমুনা নদীর তীব্র ভাঙন।
জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া তীব্র ভাঙনে মাত্র 1.5 মাসে সারিয়াকান্দির কামালপুরের 2 কিলোমিটারেরও বেশি জনপদ বিলীন হয়ে গেছে নদীগর্ভে। তীব্র স্রোতের আঘাতে গৃহহারা হচ্ছে বহু পরিবার, হারিয়ে যাচ্ছে ফসলি জমি আর মানুষের জীবিকা। সেও না গেলে কোনো থাকার কোনো পথ থাকবো না। আমরা বাদে থাকি, সব ই করি, নদী বাতাবাদে থাকি। এখন আগে ফসল টসল কিছু থাকবো না, সেটা আমার খাওয়ারও কোনো ই থাকবো না। বাদের সাথে প্রায় আপনি সেভ হয়ে গেছে, এখন অতিরিক্ত 4 থেকে 500 ফিট বর্তমানে এখন আছে। আমরা অনেক লোক অনেক কষ্টে আছি। কাজ এই যমুনার কাজ, যাতে আমরা এই দেশে বসবাস করতে পারি। এদিকে বৃষ্টি আর উজানের ঢলে নতুন করে দেখা দিয়েছে বন্যার সংখ্যা। যমুনার ভাঙন ঠেকাতে না পারলে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। প্লাবিত হতে পারে সারিয়াকান্দি, ধুনট, গাবতলী উপজেলার অধিকাংশ এলাকা। যে বাঁধটা পানি ঠেকায় সারা বাংলাদেশের সেটা নিকটে চলে আসছে। এখন তো আমরা এই দেশব্যাপী মনে হয় চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছি। 2 কিলোর মতো এখানে যা ভাঙন চলছে, ওই ধরনের মতো কোনো বাঁধ, কোনো কর্মকাণ্ড যদি আমাদের নদী এলাকায় সাইডে করে, তাহলে অন্ততপক্ষে 5, 7, 8টা গ্রাম যে আমরা নদীর কবলে ঝুঁকির মধ্যে পড়ে আছি, সেটা উদ্ধার হবে। ভাঙন রোধে স্থায়ীভাবে বাঁধ নির্মাণে প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আমরা ডিপিপিতে সেই চর ড্রেজিং সহ ডান তীরে স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ অন্তর্ভুক্ত করেছি। আশা করি এই ডিপিপির অনুমোদন হলে ওই এলাকা বেশি স্থায়ীভাবে রক্ষা পাবে। নদী ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, ডাকসু নির্বাচনের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তপুর কাছে। তবু ডাকসু নির্বাচন নিয়ে প্রার্থী সমর্থক ও সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ রূপা। আপনাকে জানিয়ে রাখি যে এই ডাকসু নির্বাচন জুড়ে, এই ক্যাম্পাস জুড়ে এখন কিন্তু একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে এখন পর্যন্ত, এবং শিক্ষার্থীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে, এবং একই সাথে এই ডাকসু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা যে চর্চা, সেটি যাতে সবাই সমান অধিকার পায়, সেজন্য এই ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহের জন্য একদিন সময় বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে আজও সকাল থেকে শিক্ষার্থীরা এই ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের যে ফর্ম সেটি সংগ্রহ করতে পারবেন, এবং সেক্ষেত্রে আজ যেহেতু সংগ্রহ করার জন্য একদিন সময় বাড়ানো হয়েছে, এবং কালকের মধ্যে শিক্ষার্থীদেরকে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করে যেগুলো সংগ্রহ করা হবে সেগুলো আগামীকালকের মধ্যে জমা দিতে হবে। এবং এরই মধ্যে আপনাকে জানিয়ে রাখি যে আমরা গতকাল আমরা দেখেছি যে এই পর্যন্ত এই ডাকসুর কেন্দ্রীয় নির্বাচনে এখন পর্যন্ত 556 জনের সর্বশেষ আমরা খবর পেয়েছি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, এবং হল সংসদ নির্বাচনে যে 18টি হল রয়েছে সেই 18টি হল থেকে এখন পর্যন্ত 1200-র অধিক ফর্ম সংগ্রহ করা হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই পুরো এই নির্বাচন জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের মধ্যে নানা প্রশ্ন এখন দেখা যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে। তো শিক্ষার্থীরা যেটি বারবার বলার চেষ্টা করছেন, এই ডাকসু নির্বাচনে যাতে ক্যাম্পাস জুড়ে যাতে একটি সুষ্ঠু পরিবেশ বিরাজ করে, সেই প্রত্যাশা তারা করছেন, এবং শিক্ষার্থীরা তারা যাচ্ছেন যে ক্যাম্পাস জুড়ে একটি যাতে শিক্ষা বান্ধব যে সুষ্ঠু পরিবেশ এবং আধুনিক একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এই ডাকসুর বিকল্প নেই, এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষার জন্য যারা এই ডাকসুর নেতৃত্ব দিবেন তারা যাতে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষার জন্য তারা কাজ করবেন। এবং এরই মধ্যে এই ডাকসু নির্বাচন নিয়ে এখন পর্যন্ত, যেমন গতকাল যেটি আমরা দেখেছি যে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে যে তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গিয়ে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, এরকম একটি হলে একটি অভিযোগ পাওয়া গিয়েছে। তবে সব দিক বিবেচনা করে এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের যে এখন পর্যন্ত যে সুষ্ঠু পরিবেশ যেটি থাকার কথা রয়েছে, সেই সুষ্ঠু পরিবেশ কিন্তু আমরা এই হল জুড়ে এখন পর্যন্ত দেখছি। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে ছাত্র সংসদ যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য আমরা দেখেছি যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ক্যাম্পাস জুড়ে নেওয়া হয়েছে। এবং চিফ রিটার্নিং কর্মকর্তা জসিম উদ্দিন আমাদের সাথে কথা বলেছেন, তিনি বলেছেন এখন পর্যন্ত যে ডাকসু মনোনয়ন ফর্মের সংগ্রহের যে সংখ্যা সেটি খুবই আশানুরূপ, এবং একদিন যেহেতু সময় বাড়ানো হয়েছে সেক্ষেত্রে আরও হয়তো যারা
বাদ পড়েছেন বা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারেননি, তারা হয়তো আজকের মধ্যে সেই মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারবেন এবং তাদের যাতে গণতান্ত্রিক চর্চা ক্যাম্পাস জুড়ে হয় সেই চর্চা অব্যাহত রাখার জন্য তারা এই ক্যাম্পাস জুড়ে যাতে তাদের কার্যক্রম ডাকসুর মাধ্যমে তারা নেতৃত্ব দিতে পারেন শিক্ষার্থীদের, সেই প্রচেষ্টা চলবে। জি রূপা, এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ। ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে হোয়াইট হাউসে অনুষ্ঠিত হল এক ঐতিহাসিক বৈঠক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় উঠে এসেছে যুদ্ধ থামানোর রূপরেখা, নিরাপত্তা নিশ্চয়তা এবং রুশ, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মাঝে একটি সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা। এদিকে বৈঠকের মাঝে রুশ প্রেসিডেন্টকে ফোন করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় 2 সপ্তাহের মধ্যে জেলেনস্কির সাথে বৈঠকে বসতে রাজি বলে ট্রাম্পকে জানান পুতিন। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। একদিকে চলছে রুশ ইউক্রেন 4 বছরের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ, অন্যদিকে সেই যুদ্ধ বন্ধে বৈঠকে বসেছেন বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানরা। ওয়াশিংটনে হোয়াইট হাউসে স্থানীয় সময় সোমবারের বৈঠক ছিল ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে একটি বড় পদক্ষেপ। একটি বৈঠকের প্রস্তাব দিয়েছেন পুতিন, সে প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলেও জানান ট্রাম্প। আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দীর্ঘ কথা বলেছি। তিনি 2 সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকে তিনি রাজি হয়েছেন। আমি দ্রুতই এই 2 নেতাকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করব। প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান তিনি পুতিনের সঙ্গে বৈঠকে প্রস্তুত, তবে ইউক্রেনের সার্বভৌমত্বের সঙ্গে কোনোভাবেই আপোষের বিনিময় নয়। শান্তি দরকার, কিন্তু সেটা আত্মসমর্পণের বিনিময়ে নয়। আমাদের জনগণ কূটনৈতিক সমাধান চায়, রাশিয়াকে থামাতে হবে। এই ঘোষণার পর বৈঠকে অংশ নেওয়া ইউরোপীয় নেতারা সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই বৈঠককে টার্নিং পয়েন্ট বলে উল্লেখ করেন। এই মুহূর্তটা ঐতিহাসিক হতে পারে। 3 পরাশক্তির সম্মেলন হবে যুদ্ধ বন্ধের খুব বড় টার্নিং পয়েন্ট। আলোচনায় নিরাপত্তা নিশ্চয়তা ছিল মূল বিষয়। ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে দেশটিকে ভবিষ্যতে রক্ষা করতে কে কতটা এগিয়ে আসবে তা নির্ধারণে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট মাখো বলেন, ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষা বাহিনী পাঠানোর সময় এসেছে। কেবল সামরিক নয়, রাজনৈতিকভাবেও দৃঢ় অবস্থান নেওয়ার তাগিদ দেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ইউক্রেনের পুনর্গঠন ও সামরিক সহায়তা একটি একীভূত নিরাপত্তা কাঠামো গঠনের তাগিদ দেন জার্মান চ্যান্সেলর এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। বৈঠকের পরে নেটো মহাসচিব ফক্স নিউজকে বলেন, ট্রাম্প একটি বাস্তবসম্মত ও কৌশলী পদক্ষেপ নিচ্ছেন। শান্তি প্রতিষ্ঠা করতে গেলে শুধু চাপ নয়, সমাধানের রাস্তাও দেখাতে হয়, যা ট্রাম্প করছেন। একদিকে সামরিক উত্তেজনা, অন্যদিকে নির্বাচনের প্রেক্ষাপটে ট্রাম্পের এই উদ্যোগ তাকে কূটনৈতিকভাবে নতুন উচ্চতায় নিতে পারে। তবে যুদ্ধ থামাতে হলে শুধু বৈঠক নয়, প্রয়োজন দখলকৃত ভূখণ্ডের অধিকার নিষ্পত্তি ও সীমান্ত নিয়ে রাজনৈতিক সমঝোতা, যেটি এখনও অনিশ্চিত। বিশ্ব এখন তাকিয়ে আছে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠকের দিকে। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। এবার খেলার খবর। বিশ্বকাপ প্রস্তুতির ওমেন্স কাপ ক্রিকেটের প্রথম ম্যাচে নিগার সুলতানা জ্যোতির লাল দল 32 রানে হারিয়েছে নাহিদা আক্তারের সবুজ দলকে। সাভার বিকেএসপি 3 নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে 47 ওভার 4 বলে 144 রানে অল আউট হয় বাংলাদেশ লাল দল। দলের হয়ে সর্বোচ্চ 78 রান করেন জ্যোতি। সবুজ দলের অধিনায়ক নাহিদা আক্তার ও স্বর্ণা আক্তার 2টি করে উইকেট তুলে নেন। জবাবে পেসার মারুফা ও স্পিনার ফাহিমার বোলিং তোপে 112 রানে অল আউট হয় সবুজ দল। দলের হয়ে সর্বোচ্চ 30 রান করেন ওপেনার ফারজানা হক পিঙ্কি। মারুফা 13 রানে ও ফাহিমা 20 রানে 4টি করে উইকেট নেন। নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে 3 দলকে নিয়ে চ্যালেঞ্জ কাপে খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা। একই ভেন্যুতে আগামীকাল বুধবার অনূর্ধ্ব 15 ছেলেদের দলের মুখোমুখি হবে নারীদের লাল দল। একটি ঘোষণা।
এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। একদিন বাড়ল ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা। বিএনপির চাপে এই সিদ্ধান্ত দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু। প্রথম দিনে মনোনয়ন ফর্ম তুললেন 132 জন প্রার্থী। প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিদ্যমান কাঠামোতে নির্বাচনে অংশ নেবে না জামায়াত ইসলাম। হুঁশিয়ারি মিয়া গোলাম পরোয়ারের। জাতীয় স্বার্থে সব দলকে ছাড় দেওয়ার আহ্বান। যমুনা নদীর তীব্র ভাঙনে 1.5 মাসে বগুড়া সারিয়াকান্দি 2 কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসী। এবং হোয়াইট হাউসের ট্রাম্প জেলেনস্কি ঐতিহাসিক বৈঠক। আলোচনা মাঝে রুশ প্রেসিডেন্টের সাথে ফোনালাপ। ত্রিপক্ষীয় বৈঠকের উদ্যোগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।